জনাব নিলয় রঞ্জন বিশ্বাস, স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করব পার্শ্ববর্তী দেশ, বলা হচ্ছে সবচেয়ে বেশি গণতন্ত্র চর্চা যেই দেশটিতে হয়, সেখানে এবার তৃতীয়বারের মতো, নেহরুর পর তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, যদি সব ঠিকঠাক থাকে, নরেন্দ্র মোদী। কিন্তু নরেন্দ্র মোদীর এই জয়টাকে বেশ গণমাধ্যম বলছে যে যতটা আশা করেছিলেন নরেন্দ্র মোদী, ঠিক ততটা হলো না, বেশ ফিকে হয়ে গেছে, বেশ নড়বড়ে, এরকম নানা ধরনের শব্দ আমরা দেখতে পাচ্ছি। আপনার বিশ্লেষণ কি বলছে? মোদী যে ম্যাজিকের কথা বলেছিলেন যে 400 আসন থাকবে বিজেপির, সেখানে 250-র কাছাকাছি আসন পেয়েছেন। নির্বাচনের যদি একটু বিশ্লেষণ জানতে চাই আপনার কাছ থেকে, যে কেমন হলো নির্বাচন, কেন এই পতন? ধন্যবাদ। আসলেই ভারতবাসীর মতো দক্ষিণ এশিয়ার অনেকেই যারা এই নির্বাচনকে ফলো করছিলেন, তাদের কাছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে, এবং একই সাথে কিছুটা বিস্ময় হয়েছে, কারণ সত্যিকার অর্থে ভারতের বেশিরভাগ মিডিয়া যেভাবে আসলে এই নির্বাচনের আগে এই ফলাফলকে ব্যাখ্যা করছিলেন, সেটা বিজেপির যে এস্টিমেশন ছিল বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে এস্টিমেশন বা তিনি যেভাবে বলেছেন, সেটাকে এক ধরনের রাজনৈতিক হিসেবে চিন্তা করা যেতে পারে। কিন্তু একই সাথে আমরা দেখি যারা এক্সিট পোল স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন, তারাও কিন্তু অত্যন্ত একটা ভিন্ন নাম্বার যখন নির্বাচন চলছিল বিগত প্রায় 6 সপ্তাহ ধরে, সেই সময়টাও দেখানোর চেষ্টা করেছেন, যেখানে অনেকেই, বেশিরভাগই কিন্তু দেখানোর চেষ্টা করেছেন যে এই এনডিএ অ্যালায়েন্সের 400-র উপরে আসন সংখ্যা আসার প্রসঙ্গ রয়েছে। একই সাথে যেটা দেখানোর চেষ্টা চলছিল যে মানে বিজেপি একাই হয়তো বা যে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন সেটা পাবে, 272টি আসন, কিন্তু সেটা কিন্তু আমরা এখানটাতে ওরকম করে দেখতে পাইনি। এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু পরিবর্তন এখানটাতে আমরা দেখেছি, এবং এই জায়গাটা কিন্তু বলা যেতে পারে যে আসলে বিরোধী জোট বা বিশেষ করে কংগ্রেসের রাহুল গান্ধী, তিনি বিগত 1 বছর যে পরিমাণ কার্যক্রম জনসংযোগ চালিয়েছেন, বিভিন্ন র্যালি তিনি করেছেন সারা ভারতব্যাপী, এটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব পুরো নির্বাচনের উপরে পড়েছে। এবং একই সাথে যে ইন্ডিয়া অ্যালায়েন্সটা তৈরি করা হয়েছে, এবং এই অ্যালায়েন্স তৈরি করার মধ্য দিয়ে আঞ্চলিক বা আমরা যেগুলো প্রভিন্সিয়াল রাজনৈতিক দল বলি, যেরকম এখানে সমাজবাদী পার্টির কথা রয়েছে বা তৃণমূল কংগ্রেসের কথা রয়েছে, তারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে এই জোটে যে একটা ভূমিকা রাখতে পেরেছে, এবং এই ইন্ডিয়া অ্যালায়েন্স অর্থাৎ বিরোধী অ্যালায়েন্সের যে মানে সর্বমোট যে আসন সংখ্যা, সেটা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেটার কিন্তু প্রতিফলনটা আমরা এই নির্বাচনে দেখছি, যে হয়তো এখনো পর্যন্ত যে ধরনের ক্যালকুলেশন রয়েছে, তাতে মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সেই সম্ভাবনাটাই বেশি। কিন্তু বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা বা এনডিএ অ্যালায়েন্সের যে 2/3 সংখ্যাগরিষ্ঠতার চিন্তা করা হচ্ছিল, সেটি না আসাতে ভারতের যে পার্লামেন্ট, লোকসভাতে এবং রাজনীতিতে একটা চেক এন্ড ব্যালেন্স ভবিষ্যৎ থাকার, এবং বিরোধী জোটের সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে এটা আসলে মানে বিজেপি হয়তো সরকারে থাকছে, কিন্তু মোদির যে ব্যক্তি ইমেজ, মোদির যে মানুষের প্রতি শুধু নরেন্দ্র মোদির যে এক ধরনের আকর্ষণ ছিল, সেটা কি আসলে কমেছে? সেটার প্রভাব কি দেখা গেল তাহলে? এটা ডেফিনেটলি হয়তো বা কিছু কিছু গবেষণা বা কিছু পোল সার্ভে সেটা ভবিষ্যতে হবে যে কতখানি কমেছে, কিন্তু যদি আমরা ওভারঅল ভোটের যে পার্সেন্টেজ দেখি, সেটাতে আমরা দেখবো যে 2000 এর আগের ঠিক যে ইলেকশন, সেই ইলেকশনে কিন্তু বিজেপি একা প্রায় 50% ভোট অর্জন করতে সক্ষম হয়েছিল, ইররেসপেক্টিভ অফ দি এনডিএ অ্যালায়েন্স। কিন্তু এবার সেটা 37% নেমেছে। তার মানে বিজেপির, যেটা আমরা আসন সংখ্যাতেও তার রিফ্লেকশন দেখেছি, যে 303 থেকে এখন অ্যারাউন্ড 240 এরকম একটা আসন সংখ্যা বিজেপির নিজস্ব হয়েছে। সুতরাং বিজেপি নিজে একাও যেটা চিন্তা করছে 272টা আসনটা পায়নি। সুতরাং একটা বিষয় তো বটেই, যে যে ধরনের ব্যক্তি ইমেজের উপরে নির্ভর করে এই নির্বাচনে বৈতরণী পার করার বা অত্যন্ত ভিন্ন এক ধরনের ফলাফল করার চিন্তা বিজেপি হয়তো বা করেছিলেন, সেটা কিন্তু এবার তাহলে কতটা ফলপ্রসূ হয়নি। তার থেকে বরঞ্চ দেখা গিয়েছে যে যারা একটি সামষ্টিক
ইমপ্রেশন বা ইমেজ দেওয়ার চেষ্টা করেছে, যেখানে যেরকম রাহুল গান্ধী রয়েছে, অখিলেশ যাদব রয়েছে সমাজবাদী পার্টির, বা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, এই যে বিরোধী জোটের, সেখানে কিন্তু আবার একক ইমেজের অতটা ইয়ে ছিল যে রাহুল গান্ধী একমাত্র নেতৃত্ব হিসেবে এখানে এসেছে। সেক্ষেত্রে আমি একটু জানতে চাই, যেমন কংগ্রেস গত নির্বাচনের তুলনায় এবারে তাদের যে উত্থান সেটি বেশ চমকপ্রদ দেখা যাচ্ছে। যদি ব্যক্তি ইমেজ কাজ নাই করে থাকে, সেক্ষেত্রে আসলে কংগ্রেসের এই উত্থান বা কংগ্রেসের এই চমকের পিছনে কোন সূত্রটি কাজ করেছে? আমার কাছে মনে হয় যে কংগ্রেস এখানে যে জিনিসটা খুব ভালো করে করতে পেরেছে সেটা হচ্ছে যে বাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু দলকে একত্রে নিয়ে একটি একক সুরে একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করার কথা তারা চেষ্টা করেছে, এবং সেটা তারা করতেও পেরেছে, এবং তারা একত্রে বেশ কিছু কার্যক্রম বিগত 1 বছর ধরে করেছে। সেটা একটা অত্যন্ত গুরুত্বের জায়গা। রাহুল গান্ধী ওনার নিজস্ব ইমেজ তো রয়েছে, এবং আপনি যেটা বলছিলেন যে কংগ্রেস গতবারের চাইতে এবার প্রায় মানে ডাবল সিট, মানে অলমোস্ট ডাবল সিট তারা পাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু একই সাথে চিন্তা করতে হবে, এই কংগ্রেস কিন্তু আরো বেশ কিছু শতাব্দী আগে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সময়তে বা রাজীব গান্ধীর সময়তে তারা নিজেরাও কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। সেই তুলনায় চিন্তা করলে কিন্তু এখানে বলতে হবে যে বিগত 5 বছরে কংগ্রেস বেশ কিছুটা উন্নতি তারা করতে চেষ্টা করেছেন, বা বিরোধী দল হিসেবে তাদের যে জায়গাটা সেটা ফিরিয়ে আনার চেষ্টা করেছেন, কিন্তু এখনো কিন্তু মানে গুরুত্বপূর্ণ দল হিসেবে 100 বা 150 এই আসন সংখ্যা পেতে গেলে যে পরিমাণ যে পরিমাণ রাজনৈতিক কার্যক্রম করা দরকার, সেটাও কিন্তু আগে করতে হবে। তবে কংগ্রেসের এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা ছিল যে এই ইন্ডিয়া অ্যালায়েন্সটাকে নেতৃত্ব দেওয়া, এবং একই সাথে বিভিন্ন যে আঞ্চলিক দলগুলো, বিশেষ করে সমাজবাদী পার্টি বা এমডিকে দক্ষিণে রয়েছে, এবং পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস, এদেরকে নিয়ে যে একটি একক প্ল্যাটফর্ম তারা করতে পেরেছে, তার ফলাফলটা কিন্তু এখানে এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। একেবারেই, বিশেষ করে এনডিএর বিপক্ষে ইন্ডিয়ার জোট, যেটি বেশ বলা যেতে পারে হয়তো সম্ভবত 30টি আসনের মতো ব্যবধান রয়েছে সেখানে, কিন্তু বেশ বেশ ভালো জায়গায়। অন্তত যারা হিন্দুত্ববাদের দিকে ঝুঁকেছিলেন তারাই সবচেয়ে বেশি সমালোচনা করছেন যে কি করে ইন্ডিয়া জোট এতগুলো আসন পেল। আমি এবারে একটু আমাদের পাশের আসনে আসতে চাই, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষের দাঁড়ানোর, বিজেপির বলা হচ্ছে যে শোচনীয় হার পশ্চিমবঙ্গে, ঠিক কি কারণে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা ঐতিহাসিকভাবে দেখেছি যে পশ্চিম বাংলায় যেরকম করে এক ধরনের বাম বা মধ্য প্রোগ্রেসিভ অ্যালায়েন্সেস সবসময় কাজ করেছে, বা পলিটিক্যাল ফোর্সগুলো কাজ করেছে, কিন্তু জাস্ট গত জাতীয় নির্বাচনে এটার একটা কিন্তু ভিন্ন রেজাল্ট আমরা দেখতে পেয়েছি। এবং আপনি যদি দেখেন যে ভিন্ন জায়গাগুলো, যেরকম লোকসভা রয়েছে, সেখানকার বিধানসভা ইলেকশন রয়েছে, এবং লোকাল গভর্নমেন্ট ও পঞ্চায়েত ইলেকশন রয়েছে, এই প্রতিটা জায়গায় কিন্তু এক ধরনের ঊর্ধ্বমুখী অবস্থান বিজেপির দেখা গিয়েছিল। এবং গতবার থেকে এইবারের যে পার্থক্যটা যেটা গুরুত্বপূর্ণ হয়েছে, সেটা এটা বলা নিঃসন্দেহে যেতে পারে, সেটা হচ্ছে যে পশ্চিম বাংলার মানুষ সম্ভবত এক ধরনের অ্যান্টি ইনকামবেন্সি, এবং একই সাথে এটাও তারা চিন্তা করেছেন যে বিজেপির যে ধরনের রাজনীতি, অর্থাৎ ধর্মভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে এসে পশ্চিমবাংলায় এক ধরনের যে সেকুলার পজিটিভ এবং প্রোগ্রেসিভ রাজনীতি, সেই জায়গাটাকে পুনরায় ফিরিয়ে আনা যায় কিনা। তাই বিজেপি যেটা চিন্তা করছিল, এবং সত্যিকার অর্থে এই ইলেকশনে 3টা রাজ্যের উপরে বিজেপির অত্যন্ত বড় যে আস্থা ছিল, তার মধ্যে উত্তরপ্রদেশ, তার মধ্যে মহারাষ্ট্র এবং পশ্চিমবাংলা, এই 3টা জায়গাতেই কিন্তু বিজেপি চরমভাবে তাদের যে প্রত্যাশিত ফলাফল, তার এক বিপরীতে যে ফলাফল তাদেরকে গ্রহণ করতে হয়েছে, যার মধ্যে আমরা উত্তরপ্রদেশের দেখেছি সমাজবাদী পার্টি, আমরা একই সাথে পশ্চিমবাংলায় দেখেছি যে তৃণমূল কংগ্রেস তাদের যে স্বভাবসুলভ যে অবস্থান, সেই অবস্থান থেকে তাদের এর আগের হারিয়ে যাওয়া অবস্থানকে পুনরায় উদ্ধার করতে সক্ষম হয়েছে, এবং বিজেপি যে সিট গতবার পেয়েছিল তার অর্ধেকের কম সিট এবার পেয়েছে, এবং সেগুলো তৃণমূল কংগ্রেসের কাছে গিয়েছে। যদিও আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের যে প্রেস কনফারেন্স সেটা দেখছিলাম, সেখানে দেখলাম যে উনি কিছুটা হয়তো বা বলার চেষ্টা করেছেন যে ইন্ডিয়া অ্যালায়েন্স যে জোটটা কংগ্রেসের সাথে বা কিছু বাম দলগুলোর সাথে জাতীয় পর্যায়ে হয়েছে, কেন্দ্রীয় পর্যায়ে হয়েছে, ওটা পশ্চিমবাংলায় কাজ করলে মমতা বন্দ্যোপাধ্যায় আরো 2টা বা 3টা সিট অতিরিক্ত আশা করেছিলেন, যেটা হয়তো বা কিন্তু পশ্চিমবাংলার ভেতরে তারা আবার ভিন্নভাবেই সকলে তাদের নিজস্ব পর্যায়ে নির্বাচন করেছেন, তো সেখানে হয়তো বা কিছুটা ভোট কাটাকাটি হতে পারে, বা তারপরেও এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো যথেষ্ট আশাবাদী একটি ফলাফল তারা পেয়েছেন, এবং এর প্রভাবটা ভবিষ্যতের বিধানসভা নির্বাচনেও পড়বে বলে আমার।
আমাদের সেটি জানার আগে আরেকটি বিষয় একটু জানতে চাই নিলয় রঞ্জন, সেটি হচ্ছে বিজেপির ভবিষ্যৎ। মানে যে ধারায় আসলে বিজেপি আগাচ্ছিল 282 2014-তে, এরপর আমরা দেখেছি 303টি সিট ছিল বিজেপির পর, এবার সেটি চলে এসছে 293 সম্ভব, তো 240 সিটে এসছে বিজেপির আসন। বিজেপি, আপনার কাছে কি মনে হয় যে ধীরে ধীরে বিজেপি জনপ্রিয়তা হারানোর কারণ কি তাদের কট্টরবাদিতা? কিছুটা তো রয়েছে, এটা অস্বীকার করার একেবারে উপায় নেই। তবে বিজেপির কট্টরবাদিতা অনেকভাবে এটা ব্যাখ্যা করা যেতে পারে। একটা বিষয় হচ্ছে যে যেহেতু বিজেপির সংশ্লিষ্টতা রয়েছে সংঘের সাথে, সংঘের এক ধরনের ইতিহাস রয়েছে এই ইডিওলজিক্যাল, আমরা যদি বলি যে ধর্মকে কেন্দ্র করে বা হিন্দুত্ব কেন্দ্রিক যে রাজনীতি, সেই বিষয়টাকে, সেই পলিটিক্যাল ইউজ অফ রিলিজিয়ন, সেই জায়গাটা যে এবার তাদের নির্বাচনের ফল আনতে অতখানি সহায়তা করেনি, এর একটা উদাহরণ যেরকম দেওয়া যেতে পারে অযোধ্যার যে সিটে আমরা জানি যে মন্দির মসজিদ বিতর্ক ছিল, সেই সিটে কিন্তু বিজেপি যিনি যিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি হেরে গেছেন। তার মানে একটা বিষয় হতে পারে যে শুধুমাত্র পশ্চিমবাংলা বা দক্ষিণে না, বেশ অনেক জায়গাতে, এবং মহারাষ্ট্র বিশেষ করে, মহারাষ্ট্র যেখানে একসময় চিন্তা করা হতো যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন সেই রাজনৈতিক দলগুলো একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র, সেখানেও কিন্তু আমরা বিজেপিকে সেই রকম ফলাফল করতে দেখিনি। তো এখন এই বিষয়টা বিজেপি নিশ্চয়ই চিন্তা করবে, কারণ তারা একক বৃহত্তম দল, এখনো পর্যন্ত এটা স্বীকার করতে হবে। তারা এর আগে 2টি টার্ম ক্ষমতায় থেকেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন চৌকস রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে চিন্তা করতে তিনি নিশ্চয়ই, এবং তার যারা পরিষদ রয়েছেন বিজেপির যারা উচ্চ নেতৃত্ব, তারা নিশ্চয়ই চিন্তা করবেন যে যে প্যাটার্নে, যে ধারায় বিজেপি রাজনীতি করে এসছে বিগত 5 বছরে, যেখানে বিজেপি উন্নয়নকে অনেক বেশি হাইলাইট করেছে, কিন্তু তার সাথে একই সাথে যারা বিজেপি বিরোধী তারা মনে করেন যে সমাজে যে রাজনৈতিক এবং ধর্মীয় যে বিভাজন তৈরি হয়েছে সেটাকে কি করে দূর করা যায়। সুতরাং আমার মনে হয় যে বিজেপির এই বিষয়গুলো চিন্তা করা প্রয়োজন রয়েছেন, এবং আরো ইনক্লুসিভ, অর্থাৎ যেটা আমরা ভারতের কি বলা হয় যে অতীত ঐতিহ্যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে একসাথে কাজ করার যে একটা প্রচেষ্টা তাদের রয়েছে, এই যে যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে, সেই জায়গাটাই হয়তো বা বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিন্তা করবেন যে কিভাবে তার ভবিষ্যতে দলের স্ট্র্যাটেজি করবেন। অনেক ধন্যবাদ জনাব ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার চমৎকার আলোচনার জন্য। ভালো থাকবেন, আগামীতে নিশ্চয়ই আবারও দেখা হবে।